আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পড়াবো উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ হতে আসা একটি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন, যেটি এসেছে ঢাকা বোর্ড 2022 সালে। যারা এবছর পরীক্ষা দিবে তোমাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি স্ক্রিনে দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে দেখে নাও। এখানে বলা হয়েছে প্রগতি লিমিটেডের 2021 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত উদ্বৃত্তপত্র ও অন্যান্য তথ্যাবলী নিম্নে বর্ণিত হলো। এক পাশে রয়েছে শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়সমূহ, আরেক পাশে রয়েছে সম্পত্তিসমূহ। শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়সমূহের দিকে রয়েছে শেয়ার মূলধন, লভ্যাংশ সমতাকরণ তহবিল, সংরক্ষিত আয়, 12% ঋণপত্র, প্রস্তাবিত লভ্যাংশ, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া খরচ। সম্পত্তি সমূহের দিকে রয়েছে ভূমি ও দালান, কলকব্জা ও যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, অগ্রিম খরচ, নগদ তহবিল, শেয়ার অবলেখকের কমিশন। অন্যান্য তথ্যাবলী বলা হয়েছে 2021 সালে মোট বিক্রয় ছিল 80 লক্ষ টাকা, বিক্রয় ফেরত 40,000 টাকা এবং নিট মুনাফা 15,92,000 টাকা। আমাকে ক নম্বরে বলা হয়েছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমাদের জানতে হবে বিনিয়োজিত মূলধনের পরিমাণ বের করার দুটি সূত্র রয়েছে। প্রথম সূত্রটি হলো মোট সম্পদ থেকে চলতি দায় এবং ভুয়া সম্পত্তি বিয়োগ দিতে হবে। এরপর দ্বিতীয় সূত্রটি হলো মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী ঋণ অথবা দীর্ঘমেয়াদী দায় যোগ করতে হবে এবং সেখান থেকে ভুয়া সম্পদ কি করতে হবে, বিয়োগ করতে হবে। চলো আমরা প্রথম সূত্র দিয়েই ক নম্বরের উত্তরটা করে ফেলি। তাহলে আমি ক নম্বরে কি লিখবো, আমরা জানি বিনিয়োজিত মূলধন সমান মোট সম্পদ বিয়োগ চলতি দায় বিয়োগ ভুয়া সম্পদ। তাহলে বিনিয়োজিত মূলধনের সহজ সূত্র কোনটা? এটাই, যে মোট সম্পদ বিয়োগ চলতি দায় বিয়োগ ভুয়া সম্পদ। আমাকে এখানে খেয়াল করো, আমাকে মোট সম্পদ দেওয়া রয়েছে, 59,50,000 টাকা, কিন্তু আমাকে চলতি দায় এবং ভুয়া সম্পদ এই দুইটা কি করতে হবে, বের করতে হবে। তো আমি প্রথমে বের করব চলতি দায়। তাহলে লিখলাম চলতি দায়। চলতি দায় সমান, এখানে চলতি দায় কি কি রয়েছে খেয়াল করো। এখানে 12% ঋণপত্র, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এখানে প্রস্তাবিত লভ্যাংশ, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া খরচ, এই চারটা হচ্ছে কি চলতি দায়। তাহলে আমরা লিখে ফেলি, এখানে লিখবো প্রস্তাবিত লভ্যাংশ যোগ, এরপর কি লিখবো প্রদেয় হিসাব, এরপর যোগ ব্যাংক জমাতিরিক্ত যোগ বকেয়া খরচ। এই চারটাই হচ্ছে আমার জন্য চলতি দায়। তাহলে এগুলোর পরিমাণ কত একটু বলো তো। প্রস্তাবিত লভ্যাংশ কত, 50,000 টাকা। এরপর প্রদেয় হিসাব হচ্ছে 1 লক্ষ টাকা। এরপর ব্যাংক জমাতিরিক্ত 75,000 যোগ বকেয়া খরচ 25,000। তাহলে মোট পরিমাণ কত, 1 লক্ষ, 2 লক্ষ, 2 লক্ষ কত টাকা, 50,000 টাকা। আমার চলতি দায় কত চলে আসছে, 2,50,000 টাকা। এখন আমাকে বের করতে হবে ভুয়া সম্পদ। এখানে সব ভুয়া সম্পদটা সম্পত্তি সমূহের দিকে পাবা। এখানে ভুয়া সম্পদ একটা, সেটার নাম হচ্ছে শেয়ার অবলেখকের কমিশন। এখন তোমাকে প্রশ্নের মধ্যে আরো কয়েকটা ভুয়া সম্পদ দেওয়া থাকতে পারে, যেমন শেয়ার বাট্টা বা অবহার দেওয়া থাকবে, প্রাথমিক খরচ দেওয়া থাকবে, শেয়ার দালালির কমিশন কিংবা দস্তুরি দেওয়া থাকবে। এরপর হচ্ছে তোমার শেয়ার ইস্যু খরচ দেওয়া থাকতে পারে, এবং এখানে যেটা দেওয়া আছে শেয়ার অবলেখকের কমিশন বা দস্তুরি, এই সবগুলো হচ্ছে কি ভুয়া সম্পদ। তাহলে এখানে আমার ভুয়া সম্পদ কয়টা রয়েছে, একটা রয়েছে, সেটা কি শেয়ার অবলেখকের কমিশন। তাহলে আমি সেটা লিখবো হচ্ছে ভুয়া সম্পদ, ভুয়া সম্পদ সমান শেয়ার অবলেখকের কমিশন। তাহলে কত টাকা বলো তো, 50,000 টাকা।
তাহলে এখানে মোট সম্পদ কত রয়েছে? 59,50,000 টাকা। এটা যেখানে দেওয়া আছে 59,50,000 বিয়োগ চলতি আয় হচ্ছে কত? 2,50,000 টাকা বিয়োগ বুয়া সম্পদ কত? 50,000 টাকা। তাহলে এখান থেকে যদি তুমি বাদ দাও 59,50,000 থেকে 3 লক্ষ বাদ গেলে কত হবে? 56,50,000 টাকা। এটা হচ্ছে কার পরিমাণ? এটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ। এখন তোমাকে আরেকটা সূত্র বলেছিলাম আমি, ওইটা হচ্ছে মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী ঋণ কিংবা দায় যোগ করে সেখান থেকে ভুয়া সম্পদ বাদ দিতে হবে। তোমরা যদি ওই সূত্র দিয়ে অঙ্ক করো তাহলে তোমাদের আনসার মিলে যাবে। যেমন এখানে মালিকানা তহবিলের অংশ হচ্ছে শেয়ার মূলধন, লভ্যাংশ সমতাকরণ তহবিল এবং কে সংরক্ষিত আয়। তাহলে তিনটা মিলে কত হচ্ছে একটু খেয়াল করো, 50, 53, 55,50,000। তাহলে মালিকানা তহবিলের পরিমাণ আসছে 55,50,000 টাকা। এরপর দীর্ঘমেয়াদী ঋণ কত রয়েছে? 12% নিম্নট 1,50,000। তাহলে কত আসবে এখানে? এখানে আসবে মোট 57 লক্ষ টাকা। এরপর 57 লক্ষ থেকে যদি ভুয়া সম্পদ অর্থাৎ শেয়ার অবলেখনীয় কমিশন 50,000 টাকা যদি কি দাও, বাদ দাও, তাহলে তোমার আনসার কত আসবে? 56,50,000 টাকা। তাহলে তুমি এই সূত্র কিংবা এই সূত্র, তুমি যে সূত্র দিয়ে অঙ্কটা করো না কেন, উভয় সূত্র দিয়ে তোমার উত্তর একটাই আসবে। আশা করি তোমরা পরবর্তী সকল ম্যাথের মধ্যে বিনিয়োজিত মূলধনের পরিমাণ খুব সহজে বের করতে পারবা। এরপর খ নম্বরে বলা হয়েছে চলতি অনুপাত ও নিম্ন মুনাফার অনুপাত নির্ণয় করো। তাহলে আমাকে প্রথমে জানতে হবে চলতি অনুপাতের সূত্র কোনটা। তাহলে লিখতেছি, আমরা জানি চলতি অনুপাত সমান, চলতি অনুপাতের সূত্র হলো উপরে চলতি সম্পদ, উপরে চলতি সম্পদ, নিচে হচ্ছে কি? চলতি দায়। একদম সহজ সূত্র। তাহলে উপরে চলতি সম্পদ, নিচে কি দায়? চলতি দায়। এই চলতি অনুপাত যে কোনো বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা চলে আসে, ঠিক আছে? তো আমরা দেখো চলতি দায়ের পরিমাণ খ নম্বরে বের করেছিলাম 2,50,000। এখন আমরা চলতি সম্পদের পরিমাণ বের করব। তাহলে চলতি সম্পদ সমান, খেয়াল করো চলতি সম্পদের জন্য আমাকে সম্পত্তি সমূহের দিকে যেতে হবে। এখানে ভূমি ও দালান স্থায়ী সম্পদ, কলকবজা ও যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, ইজারা সম্পত্তি স্থায়ী সম্পদ। এবার সমাপনী মজুদ, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, অগ্রিম খরচ, নগদ তহবিল, এই পাঁচটাই হচ্ছে কি সম্পদ? চলতি সম্পদ। এবং শেয়ার অবলেখনীয় কমিশন এটা কি সম্পদ? এটা হচ্ছে ভুয়া সম্পদ। তাহলে চলতি সম্পদ কয়টা? 5টা। প্রথমটা কি? সমাপনী মজুদ, সমাপনী মজুদ যোগ প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য বিল যোগ অগ্রিম খরচ যোগ নগদ তহবিল। তাহলে খেয়াল করে সমাপনী মজুদ কত টাকা? 2,20,000 যোগ প্রাপ্য হিসাব কত? 3 লক্ষ টাকা। এবার প্রাপ্য বিল 1,80,000। এরপরে যোগ অগ্রিম খরচ 60,000 টাকা। এরপর নগদ তহবিল 1,40,000। এখানে কত লক্ষ টাকা আসবে? এদিকে 2 লক্ষ টাকা, 3 লক্ষ, 4 লক্ষ, 5, 6, 7, 8, 9। তাহলে কত লক্ষ টাকা হবে? 9 লক্ষ টাকা। তাহলে খেয়াল করো চলতি সম্পদ আমরা বের করলাম কত টাকা? 9 লক্ষ টাকা। এবার চলতি দায় বের করলাম কত? 2,50,000 টাকা। তাহলে এখানে এখন ভাগ করলে কত আসে দেখি? 9 লক্ষ ভাগ 2,50,000, তাহলে কত আসতেছে? 3.6। তাহলে চলতি অনুপাত হচ্ছে কত? 3.6:1। এটা হচ্ছে চলতি অনুপাত। তাহলে চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ ভাগ চলতি দায়। এখানে চলতি সম্পদের মধ্যে আমাদের 5টা রয়েছে এবং আমরা চলতি দায় ক নম্বরে বের করেছি। তাহলে আমার চলতি অনুপাতে দাঁড়ালো কত? 3.6:1। এখানে আরেকটা প্রশ্ন বলা হয়েছে, সেটা হচ্ছে নিম্ন মুনাফার অনুপাত নির্ণয় করো। তো নিম্ন মুনাফার অনুপাতের সূত্র কি? নিম্ন মুনাফার অনুপাতের সূত্র হচ্ছে উপরে নিম্ন মুনাফা এবং নিচে নিট বিক্রয়। একদম সহজ না? তাহলে আমরা কি লিখব? লিখব নিট মুনাফা অনুপাত সমান নিট মুনাফা অনুপাত
সমান উপরে কি হবে, উপরে হবে নিট মুনাফা আর নিচে কি হবে নিট বিক্রয়, গুণ কত হবে 100। এখন খেয়াল করো আমাকে নিট মুনাফা কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে, 15,92,000 টাকা, এবং আমাকে নিট বিক্রয় দেওয়া নেই, আমাকে মোট বিক্রয় দেওয়া আছে 80 লক্ষ টাকা। সেখান থেকে আমাকে বিক্রয় ফেরত 40,000 টাকা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে নিট মুনাফা কত, 15,92,000, নিট বিক্রয় কত হবে 80 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা বিয়োগ কত টাকা 40,000 টাকা, গুণ কত 100। তাহলে এখানে কত আসবে 15,92,000, এখানে আসবে 59,60,000 টাকা, গুণ কত 100। তাহলে কত আসবে 15,92,000 বা 59,60,000 গুণ 100, কত আসছে 20%। তাহলে এটা আসবে পার্সেন্টেজ, যেহেতু আমরা এখানে 100 দিয়ে গুণ দিচ্ছি, ঠিক আছে। তাহলে নিট মুনাফা অনুপাত কত আসলো 20%, এবং নিট মুনাফা অনুপাতের সূত্র হচ্ছে উপরে নিট মুনাফা নিচে কি আসবে নিট বিক্রয়, একদম সহজ। এই নিট মুনাফা অনুপাতও তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার গ নম্বরে বলা হয়েছে চলতি মূলধন অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো। তাহলে আমাকে প্রথমে শিখতে হবে চলতি মূলধন অনুপাতের সূত্রটা। তা আমি লিখি, এখানে হবে আমরা জানি এটাকে কার্যকরী মূলধন অনুপাতও বলা হয়। চলতি মূলধন অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত একই কথা। তাহলে চলতি মূলধন অনুপাত সমান উপরে হবে চলতি মূলধন, উপরে হবে চলতি মূলধন, নিচে হবে কি চলতি দায়। তাহলে কি আর করো চলতি মূলধনের সূত্র কি, চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, নিচে কি হবে চলতি দায়। আচ্ছা, তো আমরা কি করছি খ নাম্বারে চলতি সম্পদ কত বের করছি 9 লক্ষ টাকা, বিয়োগ চলতি দায় বের করছি কত 2,50,000 টাকা। তাহলে নিচে কত হবে 2,50,000 টাকা, সমান কত আসে 9 লক্ষ বিয়োগ 2,50,000 টাকা ভাগ 2,50,000, তাহলে কত আসবে 2.6:1। তাহলে আমার চলতি মূলধন অনুপাত কত আসলো, আমার চলতি মূলধন অনুপাত আসলো 2.6:1। আর চলতি মূলধন অনুপাত যে কথা, কার্যকরী মূলধন অনুপাতে কি কথা, একই কথা। এবার বলা হয়েছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো। তাহলে আমাকে আগে জানতে হবে বিনিয়োজিত মূলধনের সূত্রটা কি। তা আমি লিখতেছি, দেখো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত কি হবে, উপরে হবে নিট মুনাফা আর নিচে হবে কি বিনিয়োজিত মূলধন, গুণ কত হবে 100। তাহলে কি আর করি, কেন আমাকে নিট মুনাফা কত দেওয়া আছে 15,92,000 টাকা আমাকে নিট মুনাফা দেওয়া আছে। এবার বিনিয়োজিত মূলধনের পরিমাণ কত, আমরা ক নাম্বারে বের করেছিলাম, বিনিয়োজিত মূলধন হচ্ছে 56,50,000 টাকা, গুণ কত হবে 100। তাহলে কত আসছে একটু দেখো তো, এখানে 15,92,000 ভাগ 56,50,000 গুণ 100, তাহলে 28.176, তাহলে 28.18%, ঠিক আছে। তাহলে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত কত 28.18%। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সহজভাবেই বুঝেছো এবং খুব সহজভাবেই করতে পারবা। এখানের মধ্যে আমরা মোট 5টা করে সূত্র অ্যাপ্লাই করেছি। প্রথমটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের সূত্র, এরপর হচ্ছে চলতি অনুপাত, এরপরে করেছি নিট মুনাফা অনুপাত, এরপরে চলতি মূলধন অনুপাত এবং বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। এই 5টা প্রশ্ন সকল বোর্ডের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সকল বোর্ডের মধ্যেই এই 5টা প্রশ্ন হতে 3টা থেকে 4টা প্রশ্ন চলে আসে, ঠিক আছে। তাই তোমরা এই অঙ্কটা বুঝে শুনে করো, যাতে তোমরা এই ধরনের যদি কোনো অঙ্ক আসে পরীক্ষার মধ্যে তোমরা খুব সহজে যাতে অঙ্কটা করতে পারো। আমার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।